আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। দেখতে দেখতে কিন্তু 2 মাস পার হয়ে গেল আমাদের নতুন সরকারের, আমাদের সারা দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষার সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলি বা ইন্টার্ম সরকার বলি। তাদের এই দীর্ঘ সময়ে আমাদের সবার একটা যে আশা আকাঙ্ক্ষা ছিল, তার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এটা দুঃখজনক হলেও এটাই সত্য। তবে আমরা আশাহত হতে চাই না, কারণ যে পরিবেশ পরিস্থিতির উপর ওনারা দায়িত্বভার নিয়েছে সেটা আসলেই ছিল কঠিন একটা অবস্থা। কোনো কিছুই সুস্থ ছিল না এবং ঠিকভাবে ছিল না। তবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রাজনৈতিক ব্যাপার সামাল দেওয়া আসলে কঠিন ছিল। প্রথমেই বলি যেটা অসম্ভব যে কাজগুলো, যেটা খুব কমই ছিল আমার চিন্তাতে, যে হিল ট্র্যাক্সে প্রবলেম হবেই। এটা ওনারা বললেন ষড়যন্ত্র। আসলে এটা ব্যাপার না, এটা কমন ধরে নিতে হবে। বর্ডারে কিছু সমস্যা হতে পারে, আর আওয়ামী লীগ তো আসি, তারা যে কোনো জায়গায় যে কোনো সুযোগে ডিসচার্জ করবেই করবে, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু যেটা আমার জন্য সহজ ছিল, হাতের মুঠোই ছিল, এটার জন্য 2 মাস সময় লাগে না। অনলি 2 দিন 48 ঘন্টা বা 72 ঘন্টা যথেষ্ট। এটা কি? এটা আমাদের সবাই আমরা নির্যাতিত হইতেছিলাম, নিষ্পেষিত হইতেছিলাম, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী সবাই বলতে গেলে জিনিসপত্রের যে দাম সেটা নিয়ে সে কন্ট্রোল করা কোনো অবস্থাতে কঠিন ছিল না, এখনও নয়। এই পদক্ষেপটা নেওয়া হয় নাই, এটা খুব দুঃখজনক। সেটা যদি সংক্ষেপে বলি, যে দেখুন, যে এটা আমি বারবার বলতেছি, আমার ভিডিওর একটা বৈশিষ্ট্য হলো আমি বাস্তব ভিত্তিক এবং ডাটা ভিত্তিক সমৃদ্ধ কথাগুলো বলার চেষ্টা করেছি আমার আইডিয়া মোতাবেক, এবং আমার কথাগুলো 8-18 হবে না, 18-20 হতে পারে। সেভাবে আমি প্রথমে বলেছি যে তেলের দাম কমানো যায়, ওনারা 5-6 টাকা কমাইছে, যেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। তেলের দাম যদি 30 টাকাও কমানো হয় লিটারে, তাহলে যেটা আমাদের বাস ট্রাকের ভাড়ার উপর একটা প্রতিফলন আসবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ জিনিসপত্রের দামের উপর সেটা প্রতিফলন ঘটবে। 4 লাখ টন ডিজেল লাগে মাসে, এর জন্য 1200 কোটি টাকা খরচ হবে ডলারে বলে, যেটা 10 কোটি ডলার। আর সামনে অগ্রহণ পর্যন্ত যদি আমরা চাল একটু বাজারে সারা হয়, মাসে 6 লাখ টন করেও এবং 25 টাকা ভর্তুকি দিয়ে সেখানে লাগতো আপনার 1500 কোটি টাকা, 12.5 কোটি ডলার। এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই সিম্পল পদক্ষেপটা কেন তারা নিতে পারে না? এখনও নেওয়া যায়। এটা খুব দুঃখজনক। এর আগে আমি যেটা বলেছিলাম যে পাকশি ব্রিজের জন্য যখন হয় 1915-12 সালে 2 কামারের যে আইডিয়া, হ্যাঁ, তারা সারাদিন ঘুরে বললো যে ব্রিজে 2.5 মণ লোহা লেগেছে মাত্র। এই তাদের যে আইডিয়া, যেখানে 50,000 মণের উপরে লোহা লেগেছে, কিন্তু তাদের আইডিয়া হলো মাত্র 2.5 লাখ টন, 2.5 মণ লোহা লেগেছে। তো এখন আমাদের বাজারে যদি এই ভর্তুকি জিতে দিয়ে যদি 1500-1200-2700 কোটি টাকা লাগে বা 3000 কোটি টাকা লাগে, এবং এটা যদি কড়াকড়ি করে হিসাব করে এনারা, তাহলে তার কোনো তো ভালো কিছু আশা করা যায় না। কারণ এরা যেটা করেছে, এলএনজি কিনবে স্পট মার্কেট থেকে, সেটা অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে। আগের যে চোরদের যারা অ্যাপ্রুভ করা যে আইটেমটা, সেটা এলএনজি, এবং প্রতিটা এলএনজির ওপেন স্পট মার্কেট থেকে কিনতে গেলে পার কার্গোতে আপনার 500 কোটি টাকার মতো লাগে। তো প্রথম লটে আছে 6 কার্গো, যাতে প্রায় 2900-30 কোটি টাকা লাগে। দেখেন, এলএনজির টাকা দিয়ে কিন্তু এটা করা যায়। বাজারে যদি আপনি তেলের দাম কমান, চালের দাম কমাতে পারেন, তাহলে কি হবে? বাজার ঠান্ডা, দেশ ঠান্ডা। এই পদক্ষেপটা এত সুন্দর ছিল। আবার আরেকটা আছে আপনার যে পোলট্রির যে ব্যাপারটা, দেখেন ভারত এবং পাকিস্তান হচ্ছে 70% বেশি ডিম এবং মুরগির বাচ্চার দাম, আর মাংসের দামও বেশি। এবং একটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে 2022 থেকে 24-এর ভিতরে ইন্টারন্যাশনালি ডলার রেট আমাদের বাড়তি ধরার পরেও 17% কমেছে, কিন্তু মার্কেটে আমাদের এনারা বাড়াইছে 38%। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। যার জন্য এখনও চেষ্টা করলে 25% কমানো যায়। ডিমের দাম যদি কমে, মাংসের দাম যদি কমে, লোকের একটা বিরাট একটা শান্তির পরিবেশ সৃষ্টি হবে এবং মার্কেটে, এবং সবাই তখন একটা মানসিক তৃপ্তি পাবে, শান্তি পাবে, এবং সরকারের জন্য একটা সমর্থনের বড় একটা জায়গা তৈরি হবে। এবং সেদিকে অবশ্যই একটু নজর দেওয়া উচিত। কিন্তু এগুলো কারণ কেন সম্ভব হয় নাই? এটা একটাই মাত্র কারণ হলো যে পরিবেশ।
যে বিগত সরকারে যে পরিবেশ পরিস্থিতি করে রাখছে, কোথাও কোনো অবস্থাতেই আপনার সমর্থনযোগ্য নয়। কারণ স্বৈরাচারী যে মনোভাব, সমস্ত লোক, আমি যে মরা ঈদের কথা বলেছিলাম, সেই ঈদগুলো এখন পচে গেছে, যার জন্য দেখা ভালো কিছু আশা করা যাবে না। প্রাণী অধিদপ্তরে আপনারা যান, সেখানে যে ডিজি আছেন, ডাকাত গ্যাং, তাদের ধরেন আপনার পোলট্রি ফিড এটা কমে আসবে, এটা একটা আমাদের স্বস্তির জায়গা হবে। আর 2 নম্বরে আসেন আপনার যে শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেটার একটা কারণ ছিল যে ওনার থিঙ্ক ট্যাঙ্ক ছিল না, ওনার ছিল সেপটিক ট্যাঙ্ক, যেটা আমার আগের ভিডিওতে বলেছি। কিন্তু সরি, আমি বলতে বাধ্য হচ্ছে, ডক্টর ইউনূস স্যারের পিছিয়ে কারা আছে? ওনার কি সেই থিঙ্ক ট্যাঙ্ক কীরকম? ওনার কি ওয়াটার ট্যাঙ্ক, না মাড ট্যাঙ্ক, না মোলাসিস ট্যাঙ্ক? সামান্য কিছু যে পদক্ষেপ নিয়ে দেশের যে সুবিধা হবে, শান্তি হবে, সেটা কেন ওরা নিতে পারতেছে না? এবার আসেন, এটা কেন সম্ভব নয়? আমাদের রাজনীতিতে দুর্বৃত্ত আইন হয়েছে, এই কারণে এটা আমাদের পেরোটা যাইতেছে না। কারণ আমাদের যে স্বাধীনতার যুদ্ধে যে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা দেশটাকে ভালো করব, এই নিয়ে যুদ্ধ ছিল। আমাদের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, ন্যায় বিচার থাকবে, আর সামাজিক মর্যাদা থাকবে, এটা বলেছিল ঠিক। কিন্তু এটা ছিল একটা মিথ্যা বাহানা। তার কারণ এরা ছিল আমাদের ভণ্ড রাজনীতিবিদদের একটা ওসিলা। তাদের ভিতরে ছিল ইচ্ছা যে আমাদের আগে যে 22 পরিবার পাকিস্তান শাসন করত, তাদের বিলাসিতাপূর্ণ ঐশ্বর্যপূর্ণ যে জীবন, সেটা দেখে তাদের একটা লোভ লালসা হয়। সেটা চরিতার্থ করার জন্যই তারা এই পদক্ষেপে সংগ্রামের কথা বলে। কারণ তারা ছিল কিন্তু বিত্তশালী, যে 22 পরিবার ছিল, কলকারখানা, ব্যবসা বাণিজ্য তাদের ছিল, তারা ছিল ভীষণ বিত্ত পরিবারের অধিকারী, এবং বাস্তবিক তারা ছিল সেটা সেই রকমই। কিন্তু ওটা দেখে আমাদের নেতাদের লোভ হয় যে আমরা কেন ওটা পারবো না। তো মাশাআল্লাহ, এই 53 বছরে আমাদের যেটা বলেছিল সেটা কিন্তু জিরো করে ফেলেছে। আমাদের মর্যাদা বলেন, গণতন্ত্র বলেন, স্বাধীনতা বলেন, সুখ শান্তি কোনো নেই। কিন্তু তারা কিন্তু 200% তাদের সেই বিলাসিতাপূর্ণ জীবনটা তারা বাস্তবায়ন করতে পেরেছে আর কি। আর নেক্সট আসেন যে এর ভিতর উদ্দেশ্য ছিল কি, আমরা মানচিত্র পেয়েছি, দেশ পেয়েছি, কিন্তু একটা জাতীয় সঙ্গীত ছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর তারা কিন্তু জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করে এই 53 বছর ধরে চলছে। তারা বলছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। তারা বলল যে প্রতিদিন দুবাই, লন্ডন, আমেরিকা, ওমা, ইতালি, সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়ার কথা ভুলতে পারি না, আমি তোমায় ভালোবাসি না। এই হলো তাদের জাতীয় সঙ্গীত। তারা করলে কি অর্থনীতির যে অবস্থা করেছে দেখেন, বাংলাদেশে মোর অর লেস প্রায় 380 বিলিয়ন বা 400 বিলিয়ন মতন কিন্তু তসরুত অথবা বিদেশে তারা পাচার করেছে। এটা একটা বিরাট একটা অঙ্ক। এবং আমার যে লোনে যে জর্জরিত করেছে, একটা তাদের বড় কারণ। এ সমস্ত কিছুকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহর তরফ থেকে আসলো এই 2024-এর যে আন্দোলনটা, এবং এটা সাকসেসফুল। দেখেন, এর আগে আমরা যেমন 71-এ জয়ী হলাম, 91-এ জয়ী হলাম, কিন্তু সেটা হারিয়ে ফেললাম। এখন আবার আসছে 24-এর যে বিজয়, এটা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের আর কিছু অস্তিত্ব থাকবে না। কারণ আমরা বলছি, আমার এটাই হলো যে কানার লাঠি একবার হারায়, অন্ধের লাঠি একবার হারায়, কিন্তু বারবার হারায় না। আর আমরা বারবার হারিয়ে ফেলতেছি। দুঃখজনক হলে সত্ত্বেও যে চেয়ারগুলো, যে প্রশাসনিক ব্যবস্থাতে ময়লা, আমরা পশু জানোয়ারের বিষ্ঠায় পরিপূর্ণ, সেখানে আমাদের নাহিদ আসিফ বুঝতে পারে না। সেই চেয়ারগুলো, সেই পরিবেশটাকে সুন্দর করার জন্য আমাদের সংগ্রাম। কারণ আমাদের রাজনীতিবিদরা এই 53 বছরে প্রমাণিত সত্য, তার পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার থেকে আমরা উঠতে চাই, আমরা উত্তরণ ঘটাতে চাই, আমরা পরিবেশ, একটা সুন্দর একটা পরিবেশ করতে চাই, যেটা নিয়ে সবাই মাথা ঘামাইতেছে। এখানে আমরা জেনজির জন্য সেটা করতে চাই, যারা ইয়াং, যারা তারাই তো আসবে এখানে। কিন্তু আসিফ এবং নাহিদদের এখন বসার মতন পরিবেশ হয়নি। কিন্তু দুঃখজনক হলে সত্যই এটা, অন্তত আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। তাতে অনেক কাজ আছে, তার চেয়ে অনেক বড় বড় কাজ আছে। তারা এখন এই মুহূর্তে দেশকে জাতিকে কী দিয়েছে বা কী দিবে, কিন্তু তাদের দেওয়ার অনেক কিছু আছে, এবং সেটা তাদেরকে দিতে হবে। সংবিধানে যে সংস্কারের কথা বলা হইতেছে, সেটা একটা বলি। দেখেন, আমাদের সংবিধানের কোন ক্লজে লেখা আছে
যে সাহিদকে এভাবে গুলি করা যাবে, মুহূর্তকে হত্যা করা যাবে, আহনাফ, ইয়ামিন, এদেরকে হত্যা করা যাবে, কোন ক্লোজে আছে? বিদ্যুৎ প্ল্যান্ট সাফিসিয়েন্ট থাকার পরেও কীভাবে কুইক রেন্টাল আনা যায়? গ্যাস সাফিসিয়েন্ট থাকার পরে এলএনজি কীভাবে আমদানি হয়? এটা কোন সংবিধানে কোন ক্লোজে আছে? অথচ বিপরীতে দেখেন, বিদেশে সিগন্যালে যদি রেড সিগন্যাল থাকে, একটা গাড়ি ফাঁকা রাস্তায় একাই দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, কোনো অবস্থায় নড়চড় করে না। এবং এটা কোন ক্লোজে? এই যেগুলো যদি আমরা মাথায় রাখি যে ক্ষেত্র তৈরি করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে, আমাদের দেশ আমাদের তৈরি করতে হবে। এবং আমরা ইনশাল্লাহ সবাই অন্তত এই 2024-এর থেকে শিক্ষা নিয়ে আমরা আগাতে চাই। কিন্তু খুব দুঃখজনক হলে সত্যি আমি বলতে চাই, অলরেডি ভুল হয়ে যাচ্ছে যে নাহিদ এবং আসিফ বা যেই আসুক, তারা যদি প্রশাসনিক দিতে যায়, কারণ তাদের অ্যাডাল্ট হতে হবে। অ্যাডাল্ট মিনস যে আমরা সবসময় কিন্তু আমাদের অনেক কিছু বাচ্চাদের হাতে দিই না, ঠিক সেই রকম আগে তাদের সময় আসুক, সময় আসতে দিতে হবে এবং তাদের জন্য ওই জায়গাটাকে আমাদের পরিষ্কার করতে হবে এবং এই নিয়ে আমাদের চলতে হবে। আজকে এই পর্যন্ত আমি রাখতে চাই যে সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, হ্যাঁ, এবং সবাই, তাহলে শুধু আমরা একটা সুন্দর পরিবেশ এবং একটা জাতির জন্য সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবো। আল্লাহ হাফিজ।